সবাইকে স্বাগত জানাই বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে। আজকে আমরা 4টি বিষয় আলোচনা করব এবং 4টি বিষয়ই আমি বলবো আপেক্ষিক অর্থে সহজ। 1, অভিজ্ঞতা। তোমাদেরকে পরীক্ষা খাতায় অভিজ্ঞতা বর্ণনা করতে হয়। 2 হচ্ছে বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠি। তোমরা অনেকেই এই শব্দটা ঠিক মতো খেয়াল করো না, অনেকে এটা বৈদ্যুতিক চিঠি লিখে থাকে, কিন্তু বাংলায় শব্দটি হচ্ছে বৈদ্যুতিন চিঠি। খুদে বার্তা এবং খুদে গল্প। সংক্ষিপ্তভাবে আমরা এই 4টি বিষয়ই আজকে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, কারণ কমপক্ষে 2টি বিষয় তোমাদেরকে পরীক্ষার খাতায় উত্তর করতে হয়। এর মধ্যে এই 4টি বিষয়ের মধ্যে অভিজ্ঞতা, বৈদ্যুতিন চিঠি এবং খুদে গল্প, এই 3টের ক্ষেত্রেই আমি বলবো যাদের কল্পনা শক্তি ভালো এবং যাদের ভাষায় দক্ষতা আছে, অর্থাৎ ভাষা সাহিত্যিক ভাষা, লিটারারি ভাষা, তারা এই 3টি ক্ষেত্রেই ভালো করবে। আর খুদে বার্তা একেবারেই হচ্ছে যে আমরা ছোট ছোট যে বার্তা পাঠাই, এটার ক্ষেত্রে হচ্ছে যে যারা সংযমী, যারা চৌকস, তারা ভালো করবে। তাই প্রথমেই আলোচনা করব অভিজ্ঞতা। অর্থাৎ তোমাদেরকে অভিজ্ঞতা লিখতে হয়। তোমার জীবনের অভিজ্ঞতা এইরকমই থাকে সাধারণত। তার মানে ঘটনাটা দাঁড়াচ্ছে ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করা কোনো ঘটনা বা কোনো অনুষ্ঠান যেখানে তুমি অংশগ্রহণ করেছো, সেই বিষয় নিয়ে তুমি তোমার অভিজ্ঞতার কথা লিখবে, এইরকমই থাকে। এবং তোমরা পরীক্ষার খাতায় দেখবে, প্রশ্নে সাধারণত দেখবে যে বিভিন্ন রকমের অভিজ্ঞতার বিষয় তোমাদের লিখতে বলা হয়। বনভোজনের অভিজ্ঞতা, একটা রেল স্টেশনে তুমি হয়তো 2-3 ঘন্টা কাটিয়েছো, 2-3 ঘন্টার সময় তোমার অপেক্ষা করতে হয়েছে, রেলগাড়িটা ডিলে ছিল, সেই রেল স্টেশনে 3 ঘন্টা। কিংবা ধরো একটা ঝড়ের রাত, ঝড়ে পড়েছিলে তুমি, ঝড়ের রাতের অভিজ্ঞতা। কলেজের নবীনবরণ অনুষ্ঠান হতে পারে, কলেজের প্রথম দিন হতে পারে। কলেজের প্রথম দিন যেমন একটা র্যাগ ডে বলে একটা শব্দের সাথে তোমরা সাধারণত পরিচিত, এবং এখন সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই র্যাগ ডে আমরা পালন করতে দেখি। এবং র্যাগ ডে পালন করতে দেখি যেই দিন শিক্ষার্থীরা কলেজের শেষ দিন অতিবাহিত করে, অর্থাৎ শেষ দিনটিতে তারা র্যাগ ডে পালন করে। শেষ দিনটি আসলে বিদায়ের দিন, এটি আসলে র্যাগ ডে না। র্যাগ ডে হচ্ছে কলেজে নতুন ছাত্ররা কোন একটা প্রতিষ্ঠানে প্রথম যে দিন এসে তারা উপস্থিত হয়, তাদেরকে, যারা জ্যেষ্ঠ ছাত্র আছে, সিনিয়র ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে, তারা তাদেরকে গ্রহণ করে, নানান ঘটনা প্রতি ঘটনার মধ্য দিয়ে তাদেরকে বরণ করে। এটাকে আমরা র্যাগ ডে হিসেবে জানি, কিন্তু এখন এটা পাল্টে গেছে। যার এই অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে এটি হবে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রত্যক্ষ অভিজ্ঞতা, পরোক্ষ না, আরেকজনের কাছ থেকে শোনা না, নিজের সাথে যেটা ঘটেছে। এবং এটা বিভিন্ন রকমের হতে পারে। এটা কোনোটা বেদনা হতে পারে, কোনোটা হাসির হতে পারে, অর্থাৎ কমেডি, কোনোটা আনন্দের হতে পারে, কোনোটা একটু হচ্ছে যে ভিন্ন রকম হতে পারে, যে একটা
তোমার আনন্দও না, বেদনাও না, কিন্তু কোথাও একটা হোঁচট খেয়েছো তুমি। এরকম নানা রকম অভিজ্ঞতা থাকতে পারে এবং সেই অভিজ্ঞতা তোমরা বর্ণনা করবে। এবং বর্ণনার ক্ষেত্রে যেটা তোমরা খেয়াল করবা সেটা হচ্ছে যে শুরুতে একটা অবতারণা করবে। যেই বিষয়ে তুমি লিখো, রেলগাড়িতে, রেল স্টেশনে হয়তো 3 ঘন্টা তুমি বসেছিলে, সেই 3 ঘন্টায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো প্রথমে অবতারণা হচ্ছে যে 3 ঘন্টা যে তোমার সময় কাটলো রেল স্টেশনে, সেখানে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু একটি বা দুটি বিশেষ ঘটনাকে তুমি সামনে নিয়ে এসেছো, হাইলাইট করেছো। সেই ঘটনাকে তুমি সামনে রেখে অবতারণায় ওই ঘটনা সম্পর্কে তুমি ইঙ্গিত দিবে। এবং অবতারণা হচ্ছে যে তোমরা যেমন সূচনা লেখো, প্রারম্ভিকটা লিখো, ওই রকম একটা ব্যাপার, অর্থাৎ শুরু করা। সেখানে তুমি পারিপার্শ্বিক পরিবেশের যে পরিবেশে তুমি অবস্থান করছো, সেই জায়গা থেকে তুমি তার একটা শুরু করবে লেখা। এবং এরপরে লেখার মূল অংশ, মূল ঘটনাগুলো তুমি বিস্তারিতভাবে লিখবে। এবং বিস্তারিত লেখার পরে সামগ্রিকভাবে এটার একটা মূল্যায়ন তুমি করবে গিয়ে সমাপ্তি অংশে। অর্থাৎ এই যে 3 ঘন্টা তোমার যে রেল স্টেশনে কাটলো, বা তুমি একটা ঝড়ের রাতে তুমি প্রকৃতির সাথে যুদ্ধ করে নিজে সার্ভাইভ করেছো, নিজে কিভাবে টিকে থেকেছো, তার একটা সমাপ্তি তুমি সেই লেখায় টানতে হবে, সমাপ্তি দিয়ে শেষ করতে হবে। কিংবা এটা ঘটতে পারে যে এখন লকডাউন চলতেছে, কোনো একজন মানুষ হয়তো 3 দিন লকডাউনে আছে, তার কোনো খাবার নেই, তার বাইরের কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সে অসুস্থ। এইরকম একটা লোকের ওই 3 দিনের কি কি ঘটনা ঘটতে পারে, তো সেই বিষয়গুলো নিয়ে এখানে তার অভিজ্ঞতা তুমি বর্ণনা করবে এই বিষয়গুলো। তো যাই হোক, তো এই যে অভিজ্ঞতা তোমরা বর্ণনা করবে, আমরা এই পর্যন্ত যা যা পড়েছি এই নির্মিতিতে, প্রত্যেকটা দেখবে একটা ফর্ম আছে বা কাঠামো আছে। তো অভিজ্ঞতার কি কোনো কাঠামো আছে? না, অভিজ্ঞতার বিশেষ কোনো কাঠামো নেই। কারণ হচ্ছে এটি যেহেতু একজন নির্দিষ্ট ব্যক্তি তার অভিজ্ঞতা বর্ণনা করছেন, সেই কারণে এক একজনের ফর্ম এক এক রকম হতে পারে, সুনির্দিষ্ট কোনো ফর্ম এখানে থাকবে না। তবে সাধারণত অভিজ্ঞতার কাহিনী আমরা বিবরণমূলক দেখে থাকি, বিবরণমূলক, অর্থাৎ বর্ণনা দিয়ে যাওয়া, কোনো একটা সুনির্দিষ্ট ঘটনা বর্ণনা দিয়ে যাওয়া। তো এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বর্ণনাটা কে দিচ্ছেন? একজন ব্যক্তি দিচ্ছেন, একজন ব্যক্তি। তার একই ব্যক্তি যেহেতু বর্ণনা দিচ্ছে, তার বর্ণনার মধ্যে যেন কোনো স্ববিরোধিতা না থাকে, কোনো স্ববিরোধী, যেই বিষয়গুলো ঘটনাগুলো বর্ণনা করলো তার মধ্যে কোনো বিরোধিতা যেন না থাকে। এমন দুটি প্রসঙ্গ চলে আসলো যেটি একটিকে যৌক্তিক ধরলে আরেকটি অযৌক্তিক হয়ে যায়, এইরকম কোনো ঘটনা ঘটবে না। এবং যেহেতু ব্যক্তি, তাহলে ব্যক্তি হচ্ছে একটি নির্দিষ্ট সমাজে, একটি নির্দিষ্ট রাষ্ট্রে, তার একটা দৃষ্টিভঙ্গি আছে, তার একটা জীবনবোধ আছে। সেই জীবনবোধের প্রকাশ এই অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে থাকবে। একই ব্যক্তির যদি বিভিন্ন রকম জীবন দৃষ্টি দেখা যায় একটা লেখার মধ্যে, সেটিকে আমরা দুর্বলতা হিসেবে দেখব। এবং এই যে বর্ণনা তুমি করবে, যে অভিজ্ঞতার বর্ণনা করবে, সেই অভিজ্ঞতার তো অন্য কেউ পাঠ করবে, আমি পাঠ করব পরীক্ষার খাতায়, কিংবা তোমার জীবনের অভিজ্ঞতা যখন তুমি লিখবে তখন পাঠকরা সেটি পাঠ করবে। তো সেই পাঠের ক্ষেত্রে গিয়ে সেই বর্ণনা যেন ইন্দ্রিয় গ্রাহ্য হয়, ইন্দ্রিয় গ্রাহ্য হয়। ইন্দ্রিয় গ্রাহ্য মানে তুমি যখন ঘটনাগুলো বর্ণনা করছো, সেটা যেন কোনোভাবে আমি দেখতে পাই, এইভাবে ছবির মতো ঘটনাগুলোকে সাজিয়ে দিতে হবে।
তুমি যখন ঘটনা বর্ণনা করছো সেই কথাগুলো আমি যেন শুনতে পাই, এইরকম একটা ব্যাপার নিয়ে আসতে হবে, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য করতে হবে বিষয়টাকে। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে যে খেয়াল রাখতে হচ্ছে যে ঘটনার জন্য ধারাবাহিকতা থাকে, মানে একটা আগে একটা পরে এরকম যেন চলে না আসে, পুরো ঘটনাগুলো যেন ধারাবাহিক থাকে। ধারাবাহিকতা না থাকলে সেই অভিজ্ঞতাকে আমরা দুর্বল অভিজ্ঞতা হিসেবে দেখব। ধারাবাহিকতা থাকতে হবে। এর সাথে সাথে তুমি যখন এই ঘটনার প্রত্যক্ষ অংশীদার, তার মানে এই ঘটনা তোমার মনের মধ্যে কোনো প্রভাব তৈরি করতে পারে, এবং এই প্রভাব তোমরা বিখ্যাত মানুষদের, অনেক মানুষের জীবনে দেখবা যে সারা জীবনের জন্য প্রভাব তৈরি হয়েছে। তো এইরকম এই যে অভিজ্ঞতার কথা তুমি বললে, সেটি যদি এইরকম কোনো প্রভাব তোমার মধ্যে তৈরি করে থাকে, তাহলে ওই যে সমাপ্তি অংশ, সমাপ্তি অংশে তুমি এই প্রভাবের কথা অবশ্যই লিখে দিবে। এই তাহলে আমরা যেটা বললাম যে একজন ব্যক্তির যে দৃষ্টি, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী লেখাটি লিখবে। লেখাটি যেন ইন্দ্রিয়গ্রাহ্য হয়, অর্থাৎ লেখাটি যেন আমরা শুনতে পাই, লেখাটি যেন ছবিগুলো আমরা যেন দেখতে পাই, এর মধ্যে যেন কোনো স্ববিরোধ না থাকে, ব্যক্তির একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির পরিচয় যেন সেখানে পাওয়া যায়, এবং সমাপ্তিতে এই ঘটনা তার মধ্যে কোনো প্রভাব তৈরি করেছে কিনা তার একটি পরিচয় থাকবে। আর এর যে ফর্মের কথা আমি বললাম, সেটি হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো ফর্ম নেই, এক একজন এক একভাবে লিখতে পারেন। এক একজন এক একভাবে লিখতে পারেন কিভাবে? যেমন আমরা অটোবায়োগ্রাফি পড়ি, অর্থাৎ আত্মজীবনী। আত্মজীবনী গ্রন্থ এক ধরনের অভিজ্ঞতা, এক ধরনের অভিজ্ঞতা, সারা জীবনের অভিজ্ঞতা, অর্থাৎ জীবনের কোনো একটা পর্বের অভিজ্ঞতা, কিংবা অনেক সময় আমরা চিঠিতে অভিজ্ঞতা পাই। আমরা কয়েকদিন আগে রোজনামচা পড়েছি। রোজনামচাতেও, অর্থাৎ দিনলিপি, রোজনামচাতেও আমরা মানুষের জীবনের নানা অভিজ্ঞতার পরিচয় পাই। তো যাই হোক, তোমরা সাধারণত বিবরণমূলক লিখবে, এবং বিবরণমূলক লিখতে গিয়ে তার একটা সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে রাখবে, এবং এটা সাধারণত 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে তোমরা লেখার চেষ্টা করবে। 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে। যাই হোক, আমরা যে বিষয়টা আলোচনা করলাম, এটি হচ্ছে অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা জিনিসটা আসলে কি? আজকে আমার যেটি অভিজ্ঞতা, আগামীকাল সেটি কিন্তু সমাজের জন্য জ্ঞান। মানুষ একসময় পশুপালন করত, তো পশুপালন মানুষ কিভাবে শিখলো? পশুপালন মানুষ শিখলো হয়তো শিকার করতে করতে একদিন অনেকগুলো বেশি শিকার হয়ে গেছে, এবং যে পরিমাণ শিকার করেছে, যেই পরিমাণ প্রাণী জীবিত ধরে নিয়ে আসছে, সেই পরিমাণ চাহিদা ওই গোষ্ঠী, ওই শিকারী গোষ্ঠীর মানুষের মধ্যে নেই। তখন ওরা কি করলো? ওরা যাত্রাপথে এগুলো সংরক্ষণ করলো। সংরক্ষণ করতে গিয়ে দেখা গেল ওর মধ্যে হয়তো একটা হরিণী ছিল, হরিণীটি হয়তো গর্ভবতী ছিল, এবং পথিমধ্যে দেখা গেল হরিণীটি বাচ্চা প্রসব করছে। এই যে বাচ্চা প্রসব করার যে ঘটনা, ওই যে জনগোষ্ঠী, আদিম মানব গোষ্ঠী, ওরা প্রথম প্রত্যক্ষ করলো, প্রথম দেখলো, এটি ওদের জন্য অভিজ্ঞতা। কিন্তু এই অভিজ্ঞতা কি ঘটলো? এই অভিজ্ঞতায় ওরা জানলো যে রিপ্রোডাকশন হয়, অর্থাৎ এই প্রাণী ওই মানুষের মতোই আবার নতুন করে জন্ম দেয়। তো এই যে তার মানে প্রথম যখন তারা দেখলো বাচ্চা প্রসব করার ঘটনা, এটি হচ্ছে অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতার মাধ্যমে তারা যখন পশু পালনের চিন্তা ভাবনা করলো, যে পশু পালন করা যায়, এবং সেই কৃষি ব্যবস্থা, পশুপালন যখন চলে আসলো, তখন সেটা জ্ঞানে রূপান্তরিত হলো। তাহলে এই কথাটি আমি এই কারণে বললাম যে আগুন জ্বালানোর কথা তোমরা ধরো, প্রথম আগুন হয়তো যে কাঠে কাঠে ঘষা লেগে হয়তো এরকম অনেকক্ষণ ঘর্ষণে বাতাসে হয়তো আগুন জ্বলছে, কেউ হয়তো প্রত্যক্ষ করছে, এটি তার জীবনের প্রথম অভিজ্ঞতা। কিন্তু এই অভিজ্ঞতা পর মুহূর্তে এটা জ্ঞানে রূপান্তরিত হয় কিভাবে?
পরবর্তীতে শুকনা কাঠে ঘর্ষণ পদ্ধতির মাধ্যমে মানুষ আগুন জ্বালানোর চেষ্টা করেছে। তাহলে অভিজ্ঞতা এবং জ্ঞানের মধ্যে একটি নিবিড় সম্পর্ক। কথাটি আমি এই কারণে বললাম, তুমি যেই অভিজ্ঞতা বর্ণনা করবে সেই অভিজ্ঞতা থেকে আমরা যেন কিছু পাই, আমাদের কাছে যেন তার কোনো একটা উপযোগিতা থাকে, তার মধ্য থেকে আমরা যেন একটু জ্ঞান আরোহণ করতে পারি, এই জিনিসটি তোমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা আলোচনা করব বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠি, এটির সাথে তোমরা সবাই পরিচিত, যে এই শতকে বা গত শতকের শেষের দিকে যে প্রযুক্তির যে বিস্ময়কর যে বিকাশ, সেই বিকাশের প্রক্রিয়া আমরা এখন বলি যে বিশ্ব আমাদের হাতের মুঠোয়। তার একটি প্রক্রিয়া হচ্ছে বৈদ্যুতিন চিঠি। আমরা বলি ইমেল, ইমেল বলে থাকি, এবং ইমেলের আমরা অনেকে অনুবাদ করে থাকি যে ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল যদি আমরা বলি, কিন্তু হুবহু এটি আবিধানিক অর্থে ইলেকট্রনিক মেইল বলা যাবে না, কারণ সেই ক্ষেত্রে এক ধরনের স্ববিরোধ তৈরি হতে পারে। এটি আসলে একটি কম্পিউটার থেকে একটি সেট থেকে আরেকটি সেটে বিশ্বের যে কোনো জায়গায় ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা বার্তা পাঠানো, বার্তার আদান প্রদানের যে প্রক্রিয়া, তাকেই আমরা ইমেল হিসেবে অভিহিত করে থাকি। যাই হোক, ইমেল আমরা নানান কারণে ব্যবহার করি। তোমরা খেয়াল করে থাকবে যে তোমরা সবগুলো বইতে পাবে যে 5-7 লাইন করে লিখতে হবে। এটি একটি নির্দিষ্ট কাঠামোর কথা বলা হয়েছে, কিন্তু ইমেল মানে আমি তো 5000 পৃষ্ঠাও ইমেইলে পাঠাতে পারি অ্যাটাচমেন্টের মাধ্যমে, এরকম নানান ব্যাপার থাকবে। তারপরে ওই যে আমি 10টি পৃষ্ঠা একটি ছোট গল্প বা পত্রিকায় একটা লেখা পাঠালাম, বা অফিসিয়াল একটা ডকুমেন্ট আমি কোথাও পাঠালাম, সেটি আমার অ্যাটাচমেন্টে যাবে। তাহলে এই যে ডকুমেন্টটা আমি পাঠালাম, এই ডকুমেন্ট পাঠানো, এই তথ্য পাঠানোর ক্ষেত্রে আমি যার নিকট এই তথ্যটি প্রেরণ করলাম তার উদ্দেশ্যে কিছু কথাবার্তা আমি এখানে বলবো, সেটি হবে সংক্ষিপ্ত, এবং তোমাদের মূলত এই অংশটি আলাপ করতে হবে, এই অংশটি লিখতে হবে। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, যে তুমি কোনো একজন প্রকাশকের কাছে 10টি বই প্রেরণের জন্য একটা ইমেল করলাম, 10টি বই সে পাঠিয়ে দিবে। কোন একজন প্রকাশক, তুমি বিকাশের মাধ্যমে তাকে টাকা পাঠিয়ে দিবে, তাহলে তাকে একটা ইমেল করবে, তাহলে তুমি লিখবে তাকে যে মিস্টার অমুক বা অমুক প্রকাশনী আমাকে এই বইগুলো প্রেরণ করলে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে প্রেরণের জন্য, তুমি বইয়ের লিস্টটা দিয়ে দিলে, এটা একটা মেইল হতে পারে। তারপরে তোমার হতে পারে, ধরো হচ্ছে যে তুমি কাউকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানাবে তোমার প্রতিষ্ঠানে, তাকে একটা ইমেল করতে পারো। তুমি ব্যক্তিগতভাবে বন্ধু বান্ধবের কাছে কোনো একটা বিশেষ প্রয়োজন, বিশেষ একটা ভাব তার কাছে ব্যক্ত করতে পারো, বিশেষ একটা দরকার, তাকে দাওয়াত দিতে পারো। ছোট বোনের জন্মদিনে তাকে তুমি আসতে, তোমার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাকে মেইল করতে পারে। এইরকম নানান ব্যাপার যুক্ত থাকবে। তো মেইলের একটি, অর্থাৎ বৈদ্যুতিন চিঠির একটি কাঠামো আছে। কাঠামোটি কিরকম? কাঠামোটি হচ্ছে, তোমরা যারা সচরাচর ইমেল ব্যবহার করো, তোমার কাছে একটা মেইল আসলো, একটি বৈদ্যুতিন চিঠি আসলো, আসার পরে সেই মেইলটা তোমরা ওপেন করলে, ওপেন করার পরে সেখানে একটা মানে কম্পিউটারের সামনে একটা ছবির মতো কিন্তু পুরাটা একটা সাজানো একটা কিছু ভেসে উঠবে তোমার কাছে। ওই ছবিটা আসলে তোমাকে তুলে দিতে হবে। সেখানে কি থাকছে, সেখানে বা তুমি একটা পাঠাচ্ছ, সেখানে প্রথমে অ্যাড্রেসটা থাকছে, টু দিয়ে এখানে gmail.com অ্যাড্রেস থাকছে। অ্যাড্রেসের সাথে এই একই চিঠি যদি অন্য কাউকে পাঠানো হয়, তাদেরকে সিসি দেওয়া হচ্ছে। যে কয়টা ইমেল অ্যাড্রেসে তুমি পাঠাবে, সেই অ্যাড্রেসগুলো এখানে লেখা থাকবে। এরপরে খুব গুরুত্বপূর্ণ বিষয় কি, একটা সাবজেক্ট। আমি এগুলো ইংরেজিতে লিখছি, তোমরা যেভাবে দেখো সেটার সাথে পরিচিত করার জন্য এখানে সাবজেক্টের জায়গায় তোমরা বিষয়ও লিখতে পারো।
এবং সাবজেক্টটা এমনভাবে লিখতে হবে যেন এই বিষয়টা দেখার সাথে সাথে যার কাছে তুমি চিঠিটি প্রেরণ করলে উনি এই বিষয়টা দেখেই হচ্ছে যে পুরো জিনিসটা পড়বেন কি পড়বেন না, পুরো জিনিসটা দেখবেন কি দেখবেন না, এটা নির্ভর করবে এই সাবজেক্টের উপরে। তো এখানে তুমি যদি প্রকাশকের কাছে বইয়ের কথা লিখো, বই প্রেরণের অনুরোধ, বিপি যোগে বা কুরিয়ারে বই প্রেরণের অনুরোধ। তুমি যদি কাউকে আমন্ত্রণ করো, তাকে লিখবে তুমি সেমিনারে বক্তব্যের জন্য আমন্ত্রণ করলে তুমি লিখবে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ। তুমি যদি বন্ধুকে লেখো ছোট বোনের জন্মদিনের দাওয়াত দিয়ে, তখন তুমি ছোট বোনের নাম দিয়ে, একটা সিম্বলিক নাম দিয়ে, আমার ছোট বোনের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ। এইভাবে তোমার যদি কোনো বিশেষ একটা অভিজ্ঞতা তুমি বন্ধুকে জানাতে চাও, যে আজকের বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলা দেখছো, ফাইনাল খেলা দেখার তোমার যে অভিজ্ঞতা সেটি তুমি ব্যক্ত করলে, তো তুমি লিখে দিবে কি বিশ্বকাপ 2019-এর অভিজ্ঞতা। বন্ধু বুঝে ফেলবে, কি বুঝতে পারবে যে 2019-এর অভিজ্ঞতা জানিয়েছে। তো এরপরে তুমি এইভাবে সাবজেক্টের জায়গায় বিষয় লিখে এরপর তুমি তোমার বক্তব্যটি এখানে উপস্থাপন করবে। আমরা যেভাবে বাংলা আবেদনপত্রে জনাব দিয়ে লিখি, এখানে জনাব বা মিস্টার দিয়ে লিখে তোমার বক্তব্যটা এখানে শেষ করবে। শেষ করে তোমার নাম লিখবে। যদি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুমি চিঠিটি বৈদ্যুতিন চিঠিটি লিখে থাকো, তাহলে সেই প্রতিষ্ঠানের নাম লিখবে, ফোন নম্বর লিখবে এবং অবশ্যই ইমেইল অ্যাড্রেসটি, অর্থাৎ তোমার যে একটি ঠিকানা আছে এই বৈদ্যুতিন চিঠি, সেই ঠিকানাটি এখানে দিবে। তাহলে এই পুরো কাঠামোটি তোমার খাতার মধ্যে থাকতে হবে। পরীক্ষক যেন দেখেই বুঝতে পারেন যে ইমেইল জিনিসটা কি, বৈদ্যুতিন চিঠি জিনিসটা কি, এটি এই শিক্ষার্থী জানে। তাহলে এখন একটাই প্রশ্ন থাকলো যে এই অংশটা কতটুকু হবে। এই অংশটা যথেষ্ট সংক্ষিপ্ত হওয়াটাই ভালো। সংক্ষিপ্ত বলতে তাহলে কতটুকু হবে, ধরো 6 থেকে 8 লাইনের মধ্যে এটা হয়ে যাওয়া ভালো। কারণ এই ব্যস্ত বিশ্বে দীর্ঘ সময় নিয়ে এই বিষয়গুলো পড়ার মতো সময় মানুষের থাকে না। কারণ ইমেল বৈদ্যুতিন চিঠি ওপেন করে তিনি এই জায়গায় দেখে নেবেন। যদি এর চেয়ে বিস্তারিত অনেক কিছু থেকে থাকে, কোনো ডকুমেন্ট থাকে, কোনো একটা বিশেষ চিঠিপত্র থাকে, কোনো একটা বার্ষিক প্রতিবেদন থাকে, তাহলে সেটি অ্যাটাচমেন্টে থাকবে। এবং তোমাদের ইমেইল ওপেন করার পরে তোমরা যেভাবে অ্যাটাচমেন্ট থাকবে, অ্যাটাচমেন্টে যদি তুমি কিছু পাঠাও, সেই অ্যাটাচমেন্টের চিহ্নটা দিয়ে তুমি ওখানে অ্যাটাচমেন্ট লিখে দিবে এবং সেই যে অ্যাটাচমেন্টটা তুমি যেই ডকুমেন্ট পাঠিয়েছো সেই ডকুমেন্টের কথা এই অংশে অবশ্যই থাকতে হবে। ওটি হবে প্রধান বিষয়, যে কোন ডকুমেন্টটি তুমি কি কারণে পাঠিয়েছো সেটি তখন এখানকার বক্তব্যের প্রধান বিষয় হয়ে যাবে। যাই হোক, একটু খেয়াল রাখলে আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। আর এরপরে আমরা একটু খুদে বার্তা নিয়ে আলাপ করি। খুদে বার্তা, খুদে মানে ছোট, খুদে মানে হচ্ছে ছোট, খুদে বার্তা। খুদে শব্দটা আমরা একটা পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার করেছি এবং ক্ষুদ্র শব্দটি থেকে খুদে শব্দটি এসেছে। ক্ষুদ্র হচ্ছে সংস্কৃত শব্দ, সেখান থেকে আমরা খুদে শব্দটা নিয়ে আসছি এবং যেটি আধুনিক বিশ্বে মোবাইল ফোন অর্থাৎ ভ্রাম্যমান ফোন যখন এসেছে তখন থেকে এই খুদে বার্তাটির সাথে আমরা পরিচিত। এবং আমরা ইংরেজিতে বলে থাকি
SMS। SMS কি? শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস, SMS। এরই বাংলা আমরা করেছি খুদে বার্তা। খুদে বার্তার সাথে আমার মনে হয় তোমরা অধিকতর পরিচিত, এবং তোমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই হচ্ছে খুদে বার্তা রচনাটা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। খুদে বার্তা খুব সংক্ষিপ্ত আকারে বার্তাটি তোমার প্রেরণ করতে হবে। তোমার নববর্ষ এসেছে, এই সামনে ঈদ, ঈদের শুভেচ্ছা পাঠাবে। এই যে এখন রমজান মাস চলতেছে, রমজান মাসের নানান রকম শুভেচ্ছা মানুষকে পাঠাচ্ছে, খুবই সংক্ষিপ্ত। এখানে আর কয়েক লাইনের ব্যাপার থাকবে না, এখানে হচ্ছে কয়েক শব্দের ব্যাপার চলে আসবে। কয়েকটি শব্দে, কয়েকটি শব্দে, যত কম শব্দে তুমি বার্তাটি প্রেরণ করতে পারবে, তার মানে তোমার খুদে বার্তা তত শক্তিশালী। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, কত কম শব্দে তুমি এটা প্রকাশ করতে পারো। তো খুদে বার্তা আমরা কোন কোন ক্ষেত্রে, ঈদ, নববর্ষ, এই মে দিবস গেল 2 দিন আগে, এরকম সারা বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস, দুর্গা পূজা, বৌদ্ধ পূর্ণিমা, এইরকম বিজু উৎসব, এই নানান উৎসব কেন্দ্রিক হয়, আমরা এই বার্তাগুলো পাঠিয়ে থাকি খুদে বার্তা। আবার কোনো একটা অনুষ্ঠান হবে, বাংলা একাডেমিতে একটা বিশেষ অনুষ্ঠান হবে, তো বাংলা একাডেমিতে একটা বিশেষ অনুষ্ঠান হবে, ধরো বিশ্ব সাহিত্য সম্মেলন হবে, তো বিশ্ব সাহিত্য সম্মেলনের যে বার্তাটি, সেই বার্তাটি বাংলা একাডেমি তার সদস্যদেরকে একটি মেসেজের মাধ্যমে, একটি খুদে বার্তার মাধ্যমে সবাইকে জানিয়ে দেবে। অর্থাৎ তথ্যটি জানিয়ে দেয়া যে শুধু এত তারিখে এই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে, বা এত তারিখ এই সময় এই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। 6 থেকে 7টি শব্দের মধ্যে শেষ। অর্থাৎ মানে ক্ষুদ্রত্বই হচ্ছে এই বার্তার প্রধান বৈশিষ্ট্য, এবং কোনোভাবে যদি এটি 2টি 3টি 4টি 5টি বাক্য হয়ে যায়, মানে এটা যত বড় হতে থাকবে তত এটি দুর্বল হতে থাকবে। অর্থাৎ মেদ বহুলতার সাথে, ধরো একজন মানুষের ওজন হচ্ছে লম্বায় হচ্ছে 5 ফিট, কিন্তু ওজন হচ্ছে 90 কেজি, তার মানে এটা ঢাউস হয়ে গেল, এটা দুর্বল হয়ে গেল, তার শক্তি কমে গেল। ব্যাপারটা অনেকটা এইরকমই। এক সময় টেলিগ্রাফ নামে একটা ব্যাপার ছিল। টেলিগ্রাফের সাথে তোমরা শব্দের সাথে পরিচিত, কিন্তু টেলিগ্রাফ করা, টেলিগ্রাফের মাধ্যমে বার্তা পাঠানো, এর সাথে তোমরা হয়তো পরিচিত না। এবং এটা 19 শতকের একটি বড় একটা প্রযুক্তিগত উন্নয়ন আমাদের ভারতবর্ষে 19 শতকের শেষের দিকে 1872 সালে টেলিগ্রাফ আসে। তো টেলিগ্রাফ তোমরা একটু তোমাদের হচ্ছে যে জ্যেষ্ঠ সদস্য পরিবারে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবে টেলিগ্রাফের গুরুত্ব কি সাংঘাতিক ছিল। যখন আমাদের যোগাযোগ ব্যবস্থা এইরকম ঘনিষ্ঠ ছিল না, অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায় যে 2 ঘন্টায় চলে যাওয়া যায়, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে 6 ঘন্টায় চলে যাওয়া যায়, ব্যাপারটা মোটেই এইরকম ছিল না। তখন ঢাকা থেকে কুড়িগ্রাম যেতে হলে 2 দিন বা 1.5 দিন লেগে যেত হয়তো কখনো। কুড়িগ্রাম থেকে চিটাগাং গেলে 3 দিনের জন্য অ্যাটলিস্ট হচ্ছে সময় নির্ধারণ করতে হতো যে 3 দিন সময় লাগবে। যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক ছিল। তো তখন আমাদের যারা পূর্বপুরুষেরা বিভিন্ন জায়গায় চাকরি করত, পরিবার বেশিরভাগই গ্রামে থাকতো, তারা কিভাবে খবর পেত যে কেউ মা অসুস্থ হলে, বাবা অসুস্থ হলে, সন্তান অসুস্থ হলে, এরকম বড় বড় ঘটনা তাদেরকে কিভাবে জানানো হতো? বাবা মারা গেছে, তার লাশ দাফন করবে, কিভাবে জানবে? সেটি টেলিগ্রাফের মাধ্যমে জানানো হতো, এবং সেই টেলিগ্রাফে খুব সংক্ষিপ্ত ভাবে লেখা হতো। এবং খুব কমন একটা ব্যাপার ছিল নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের মধ্যে, যে মা অসুস্থ হওয়ার বার্তা দিয়ে সন্তানকে, চাকরিজীবী সন্তানকে টেলিগ্রাফ করতে হবে। তো সেখানে হচ্ছে যে খুব মজার বিষয়টা,
বেশিরভাগ মেসেজ এইরকম লেখা হতো, মাদার সিরিয়াস কাম সাপ। এটা হয়তো তোমরা কোনো কিছু মিন করতে পারবে না। মাদার সিরিয়াস এটা কিছু মিনিংফুল না। আসলে মাদার সিরিয়াস বলতে হচ্ছে যে বোঝানো হচ্ছে যে তোমার মা সাংঘাতিক ভাবে অসুস্থ, সিরিয়াসলি ইল। কিন্তু ওখানে প্রতিটা অক্ষর বর্ণের উপরে, প্রতিটি বর্ণের উপর হচ্ছে ওই টেলিগ্রাফের বিল নির্ধারণ করা হতো, টাকা নির্ধারণ করা হতো। এই কারণে কত ছোট করা যায়, যত ছোট করা যাবে খরচ তত কম হবে। এই কারণে মাদার মানে সিরিয়াস ইল বা সিরিয়াস ইনজুর্ড বা এইরকম শব্দগুলো আস্তে আস্তে মাদার সিরিয়াস এই জায়গায় চলে আসে। একটা ভিন্ন আবিধানিক অর্থ ভিন্ন, কিন্তু গোটা দেশের টেলিগ্রাফের বা সবাই জানে এই শব্দটার অর্থ হচ্ছে যে তার মা খুব অসুস্থ, কামসাপ, তাড়াতাড়ি আসো। এবং এই টেলিগ্রাফ যাওয়ার সাথে কর্তৃপক্ষ তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হতো। তো এই খুদে বার্তায়ও এইরকম একটা ব্যাপার তোমরা খেয়াল করবে এবং এটাই তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং খুদে বার্তার সাথে এখন তোমরা খুব ভালোভাবে পরিচিত। ইলেকশন হবে, ক্যান্ডিডেটরা ভোট চান খুদে বার্তার মাধ্যমে। কোন একটা অনুষ্ঠান হবে, দাওয়াত আসে খুদে বার্তার মাধ্যমে। বন্ধুরা এক জায়গায় মিট করবে, একটা খুদে বার্তা দিয়ে দেয় কি 5টা কিছুই না, 5 PM TSC, 5 PM DC ঢাকা কলেজ, মানে 3 শব্দে কিন্তু তোমার হয়ে গেছে। তো এখন এই খুদে বার্তার কি কোনো ফর্ম আছে? না, এর কোনো ফর্ম নাই। খুদে একটা বার্তা, এর কোনো সম্বোধন নাই, এর কোনো সমাপ্তি নাই, এর কোনো ইতিটানা নাই। শুধু বার্তাটাই এখানে প্রধান হয়ে উঠবে, তার কোনো ডাল পালা এদিক সেদিক কোনো কিছুই থাকবে না। যত কম শব্দে শুধু বার্তাটা পাঠিয়ে দেয়া। নববর্ষের শুভেচ্ছা অথবা শুভ নববর্ষ 1427। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে কিন্তু এইরকম ভাবে এই খুদে বার্তাগুলো পেয়ে থাকি, তোমরা খেয়াল করে দেখবে। তো যাই হোক, এই তোমরা যেমন সারমর্ম সারাংশ পড়ো, মানে মূল কথাটা, আসল কথাটা যত সংক্ষিপ্ত আকারে যে লিখে দিতে পারবে তারটি হচ্ছে সেরা। এখানেও যত সংক্ষেপে সম্ভব আসল তথ্যটি প্রেরণ করতে পারবে সেটি হচ্ছে সেরা খুদে বার্তা। এবং একটা সময় ধরে শুধু মোবাইলের যে রেগুলার নেটওয়ার্ক, রেগুলার যোগাযোগ সিমের মাধ্যমে, তার মাধ্যমে আমরা এই খুদে বার্তাগুলো প্রেরণ করে থাকতাম। কিন্তু প্রযুক্তি যত আধুনিক হয়েছে, যত অগ্রগতি ঘটেছে, ততই তোমরা খুদে বার্তার মাধ্যম দেখো, নতুন নতুন মাধ্যম তোমরা পেয়েছো। তোমরা হোয়াটসঅ্যাপ পাও, তোমরা ফেসবুকের মেসেঞ্জার, ভাইবার, এইরকম নানান দিক মাধ্যমে তোমরা এখন খুদে বার্তা প্রেরণ করে থাকো। তো যাই হোক, খুদে বার্তা শুধু বার্তাটি লিখে দিতে হবে, আর কিছু লেখা যাবে না। যে যত সংক্ষেপে এবং যত সুন্দর ভাষায় এটি প্রকাশ করতে পারবে সে তত বেশি নম্বর পাবে। আমাদের আজকের শেষ আলোচনার বিষয় হচ্ছে খুদে গল্প। খুদে গল্প, খুদে গল্প রচনা এইরকম একটা ব্যাপার আছে তোমাদের ইয়েতে বা নির্মিত অংশে, এবং যার বিকল্পে আছে সংলাপ। সংলাপ অথবা খুদে গল্প, এখান থেকে এই দুটি থেকে যে কোনো একটি প্রশ্ন থাকবে। খুদে গল্প রচনা। তো এখানে খুদে গল্প, তো খুদে গল্প বলে এইরকম কোন ব্যাপার আসলে পৃথিবীতে সাহিত্যের ইতিহাসে এরকম কিছু পাওয়া যাবে না।
খুদে গল্প বলে আসলে কিছু নেই। আমরা যেটা জানি সেটি হচ্ছে ছোট গল্প। ছোট গল্প, ছোট গল্প কি? ছোট গল্প মানে যেগুলো গল্প সেগুলোকেই আমরা ছোট গল্প বলি। গল্প মানে স্টোরি, এই যে গল্প আমরা গল্প করি এই গল্প না। আমরা যখন উপন্যাস, কবিতা, নাটক এবং ছোট গল্প এই অংশে যখন আমরা যাই, অর্থাৎ সাহিত্যের বিভিন্ন ধারার দিকে যখন আমরা ধাবিত হই, তখন তার একটি ধারা হচ্ছে ছোট গল্প, শর্ট স্টোরি, ইংরেজিতে শর্ট স্টোরি, ছোট গল্প। এবং ছোট গল্প হিসেবেই আমরা এটাকে জেনে থাকি। ছোট শব্দটা থাকলেও গল্পটা যে ছোট হতে হবে এইরকম কোনো বিষয় নেই। যেমন তোমরা রবীন্দ্রনাথের গল্প, ল্যাবরেটরি গল্প 30-40 পৃষ্ঠা, রবিবার গল্প 20-30 পৃষ্ঠা, আবার রবীন্দ্রনাথের এই ধরো রামকানাইয়ের নির্বুদ্ধিতা খুবই ছোট একটা গল্প, সুভা ছোট্ট একটা গল্প। একই লেখক একই ছোট গল্পকার বিশাল সাইজের একটা গল্প লিখেছেন, আবার ছোট সাইজের একটা গল্প লিখেছেন, দুটোই কিন্তু ছোট গল্প। কিংবা ধরো তোমরা প্রমথ চৌধুরীর 4 ইয়ারি কথা, বিশাল, কেউ কেউ তাকে উপন্যাস বলার চেষ্টা করছেন, সেটিও ছোট গল্প। কিংবা ধরো রবীন্দ্রনাথের চতুরঙ্গ, এটা একটা উপন্যাস, এটি একটি উপন্যাস, কিন্তু রবীন্দ্রনাথের অনেক ছোট, বেশ কয়েকটি ছোট গল্পের চেয়ে আকারে এটি হচ্ছে ছোট। তার মানে ছোট গল্প হচ্ছে যে সেটি ছোট হতে হবে বা বিশেষ বৈশিষ্ট্য সাইজের দিক দিয়ে বিশেষ কিছু থাকতে হবে এইরকম না। তোমরা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প পড়বা, পড়ে দেখবা গল্পগুলো আধা পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, এবং এইরকম আকৃতির অর্থাৎ সাইজের গল্পই হচ্ছে যে বেশি বলাইচাঁদ মুখোপাধ্যায়, সেগুলো সবই ছোট গল্প। তো এই ছোট গল্প হচ্ছে যে এক ধরনের সাহিত্য সাহিত্য। এই সাহিত্য চর্চার ক্ষেত্রে তোমরা যেন অংশগ্রহণ করতে পারো, নিজের ভিতরে যে সুপ্ত শক্তি আছে সেই সুপ্ত শক্তিকে যেন বিকশিত করতে পারো। কারো ভিতর যদি ছোট গল্পকার হয়ে ওঠার সম্ভাবনা থাকে, তাকে উৎসাহিত করার জন্যই আসলে ছোট গল্প লেখার যে প্রচেষ্টা, কাহিনী নির্মাণের যে প্রচেষ্টা, সেই উদ্দেশ্যে খুদে গল্প নামে একটি অংশ বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের যুক্ত করা হয়েছে, খুদে গল্প রচনা। এখন গল্প রচনা কি সবাই করতে পারবে? সবাই কি গল্পকার হয়? তাহলে পৃথিবীর তো সব যারা লেখাপড়া জানে, লিখতে পারে, তারা সবাই গল্পকার হয়ে যেত। তা হয় না। ছোট গল্পকার কেউ কেউই হয়, খুব কমই হয়, কিন্তু কে হবে এটা তো আমরা জানি না। এই কারণে এই চেষ্টা। তো আমি প্রথমে একটা কথা বলে নেই, খুদে গল্প এই প্রশ্নের উত্তর যদি তোমরা করতে যাও, তাহলে অবশ্যই যাদের ভাষায় দক্ষতা আছে, 2 হচ্ছে যাদের কল্পনা শক্তি প্রগাঢ়, তারাই খুদে গল্পের প্রশ্নটায় উত্তর করবে, না হলে গল্পের দিকে যাওয়াটা প্রয়োজন নেই। এর বিকল্প যেগুলো থাকবে, অর্থাৎ যদি সংলাপ না এসে তোমার খুদে গল্প আসে, খুদে গল্পের বিকল্প আরেকটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের দিকে তোমরা ধাবিত হবে। যাই হোক, এবার আমরা খুদে গল্পের দিকে যাই। খুদে গল্প মানে একটা গল্প হচ্ছে তার মধ্যে একটা কাহিনী থাকবে, ছোট হোক আর বড় হোক, কাহিনী ছাড়া গল্প হয় না। এবং কাহিনী শোনার যে আমাদের আগ্রহ, এটা খুবই ব্যাপক। এখনো পর্যন্ত তোমরা ঈশপের গল্প থেকে গোপাল ভাঁড়ের গল্প কিংবা গোপাল ভাঁড়ের সিরিয়াল, এগুলো দেখতে তোমরা অনেক আগ্রহী হও এবং টিভির সামনে বসে থাকো। নাটক দেখো তোমরা, এগুলো কিসের টানে? কাহিনী তোমাদেরকে টানতে থাকে। তো এই যে কাহিনী টানতে থাকে, তো খুদে গল্প লিখতে গেলে এই কাহিনী তোমাকে টানতে হবে। তোমার গল্পের বৈশিষ্ট্যটা এমন হবে যেন একটার পর একটা ঘটনা তোমাকে আকর্ষণ করে, সামনের দিকে নিয়ে যেতে থাকে, তুমি যেন অপেক্ষা করো এরপরে কি।
এইরকম হবে ব্যাপারটা। তার মানে সেটা কি, একটা কৌতূহল থাকতে হবে, একটা কৌতূহল থাকতে হবে, একটা আগ্রহ থাকতে হবে তোমার গল্পটার মধ্যে। পরবর্তী অংশ শোনা, অর্থাৎ তুমি গল্প লিখছো, আমি সেটা পড়ছি, আমার মধ্যে যেন ওই আগ্রহ তৈরি হয়। তাই কৌতূহল থাকলো। তো গল্প লিখতে গেলে তো তুমি কাহিনী লিখছো, কাহিনী লেখা মানে তার মধ্যে চরিত্র আসছে, চরিত্র খুব গুরুত্বপূর্ণ। সেই চরিত্র নির্মাণ করতে হবে তোমাকে, এবং এই চরিত্র নির্মাণের উপরেই তোমার গল্পের সার্থকতা বেশ খানিকটা নির্ভর করে। তো চরিত্র মানে কি? চরিত্র হচ্ছে যে এখন ব্যক্তি। ব্যক্তি কোন জায়গা? ব্যক্তি হচ্ছে একটি সুনির্দিষ্ট সমাজ প্রেক্ষাপটে, রাষ্ট্র কাঠামোর মধ্যে, কোন একটা সমাজের মধ্যে, কোন একটা পরিবারের মধ্যে সে বসবাস করে। তো সেই ব্যক্তির একটি জীবন বোধ আছে, একটি জীবন বোধ আছে, একটি দৃষ্টিভঙ্গি আছে। তো তুমি যেই চরিত্রকে গল্পে নিয়ে আসবে, সেই চরিত্রের যেন জীবন বোধ স্পষ্ট হয়, জীবনের বোধ থেকে, একটি দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত সে যেন পৃথিবীকে বা গল্পের মধ্যে যে ঘটনাগুলো থাকবে সেগুলোকে যেন সে বিশ্লেষণ করতে পারে, গল্পের চরিত্রটি। আর কি থাকবে? এই যে ঘটনাটা ঘটলো এবং যেই চরিত্র থাকলো, এবং এই চরিত্র এবং ঘটনা এগুলো একটি পরিপ্রেক্ষিতে, একটা বাস্তবতার মধ্যে এই গল্পটা তৈরি হচ্ছে। সেই বাস্তবতা তোমাকে তুলে ধরতে হবে। সেই বাস্তবতা, সেটা সমাজ বাস্তবতা হতে পারে, সেটা হচ্ছে যে আশেপাশের পরিপ্রেক্ষিত হতে পারে, প্রকৃতি হতে পারে, ছোট একটা ঘটনা হতে থাকতে পারে। এই সব কিছুই তোমাকে এই চরিত্র এবং ঘটনার সাথে সেই বাস্তবতাকে নিয়ে আসতে হবে। তো এইগুলোর মাধ্যমে তুমি ধরো একটা গল্প রচনা করলে, একটা গল্প রচনা করলে সেই গল্পটি একটি সুন্দর শিরোনাম দিতে হবে, একটি সুন্দর শিরোনাম, গল্পের একটি নাম, অর্থাৎ নামটি হচ্ছে আমাদেরকে আকৃষ্ট করবে গল্পটি পাঠ করার ক্ষেত্রে। একটি শিরোনাম দিতে হবে। শিরোনামটা খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তির নাম যেমন গুরুত্বপূর্ণ, যে কোনো প্রতিষ্ঠানের নাম যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে এই ক্ষুদে গল্পের নামও গুরুত্বপূর্ণ। তো প্রতিষ্ঠানের তো এই যে শিরোনাম, শিরোনামের মাধ্যমেই হচ্ছে যে এগুলো প্রকাশিত হবে, অর্থাৎ গল্পটার প্রতি আকর্ষণ তৈরি হবে। তো শিরোনামটা যেন সবসময় আকর্ষণীয় হয় এবং এটার উপরে সর্বাধিক গুরুত্ব দিবে। তো যাই হোক, এই যে গল্প তোমাকে লিখতে দেওয়া হবে, অর্থাৎ তোমরা চর্চা করছো, প্র্যাকটিস করছো, অনুশীলন করছো গল্প লেখা। তুমি গল্পকার কিনা এটা তুমি জানো না, এই চর্চার মধ্য দিয়ে তুমি জানবে আসলে তুমি গল্পকার নাকি গল্পকার না। তো সেই জানার ক্ষেত্রে আরেকটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে এই গল্পের যে ঘটনা, ঘটনা কে বর্ণনা করবে, ঘটনা বর্ণনা করবে কে? ঘটনার বর্ণনা তোমরা বেশিরভাগ গল্পগুলোতে দেখবে, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে, যে যাদের ঘটনা তাদের বাইরের অন্য কেউ ঘটনার বর্ণনা করছেন। অর্থাৎ সাধারণত আমরা ধরে নেই যে এটা লেখক এই ঘটনা বর্ণনা করছেন। তো যিনি বর্ণনা করছেন তাকে আমরা কথক বলি, এবং যদি একাই বর্ণনা করে থাকেন তাহলে তাকে আমরা সর্বজ্ঞ কথক বলি। অর্থাৎ এই কথক কিন্তু গল্পের সবকিছু জানে, চরিত্রগুলো একজন সম্পর্কে আর একজন জানে না, কিন্তু লেখক সবারটা জানে। তো এই ক্ষেত্রে তোমরা ঘটনার এই যে বর্ণনা দিবে, এই পদ্ধতিতেই দেয়াটা সহজ। এর বাইরে গিয়েও তোমরা যে ঘটনার যে চরিত্র,
নির্দিষ্ট একটা চরিত্রের মাধ্যমে ঘটনার বর্ণনাগুলো তোমরা দিতে পারো। একাধিক চরিত্রের মাধ্যমেও এটা দেয়া যেতে পারে। তো যাই হোক, তোমাদের পরীক্ষায় সাধারণত দুই ভাবে আসে, একটি শিরোনাম দিয়ে দেওয়া হয় কখনো, অথবা হচ্ছে যে একটি বিবরণ দেওয়া হয়, তিনি রাস্তা থেকে রিকশায় উঠলেন কিংবা রিকশা থেকে নামলেন, কিংবা ঝড় বৃষ্টি হচ্ছিল, লোকটির কাছে ছাতা ছিল না, কাক ভেজা হয়ে গলির ধারে দাঁড়িয়েছিল, দিয়ে ডট দিয়ে দিল, তারপর থেকে তোমরা শুরু করলে, বাকি গল্পটা তোমরা শেষ করবে। তো অভিজ্ঞতার মতোই গল্পেও কোনো স্ববিরোধ থাকবে না, কোনো বাড়তি মেদ থাকবে না, এবং এর ভাষা অবশ্যই সাহিত্যিক ভাষা হতে হবে, অবশ্যই সাহিত্যিক ভাষা হতে হবে। তো তোমাদের দেখবে যে তোমাদের সাধারণত কখনো কখনো নীতিমূলক একটা শিরোনাম জুড়ে দেওয়া হয়, একটা নীতিমূলক শিরোনাম দিয়ে দেওয়া হয়, এবং সেই শিরোনামের ভিত্তিতে তোমাকে গল্পটি লিখতে হয়। অর্থাৎ যেই নীতিটি ওই শিরোনামে আছে, লোভে পাপ, একটা শিরোনাম দিয়ে দিল, অর্থাৎ তোমার গল্পটি এমন হতে হবে যেন এই লোভ থেকে যে পাপ, পাপ থেকে যে শাস্তি, এই চিত্রটি গল্পের মধ্য দিয়ে উঠে আসে, একটি শিক্ষা যেন আমরা পাই। এই দিকগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এইটুকুই আলোচনা। এর মধ্যে একজন একটা প্রশ্ন করেছ, অনুগল্প। অনুগল্প অনুগল্প এগুলো হচ্ছে যে এই 21 শতকের সংস্করণ, এবং তোমরা খেয়াল করে থাকবে ফেসবুক, টুইটার ইত্যাদি যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে ব্যাপক সাহিত্য চর্চার একটা ঝোঁক আমরা ইদানিং খেয়াল করতেছি, খুবই পজিটিভলি। সারা পৃথিবীতে সাহিত্যের বিভিন্ন গোষ্ঠী, গ্রুপ এবং বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেখানে অনেক সদস্য তৈরি হয়েছে, তারা নানান রকম লেখালেখি সেখানে পোস্ট করছেন। এইরকম যে এই যে সামাজিক বিশ্ব ব্যবস্থা যে হাতের মুঠোয় চলে আসছে, এক আয়নার মধ্যে গোটা বিশ্ব যে চলে আসছে, মানুষ খুব কাছাকাছি হয়ে গেছে, তখন এই প্রবণতাগুলো, সাহিত্য চর্চার প্রবণতাও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, এবং নানান রকম পরীক্ষা নিরীক্ষামূলক এইরকম নতুন নতুন বিষয় আবির্ভূত হচ্ছে। তার মধ্যে অনুগল্প একটা। তোমরা হেলাল হাফিজ নামে আমাদের যে বিখ্যাত কবি, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, তো তার কবিতাগুলো তোমরা দেখবা 2 শব্দে, 3 শব্দে, 4 শব্দে কবিতা আছে তার। আমার একটা কবিতার কথা আমি বলি, এটা কবিতা হিসাবে স্বীকৃতি পেয়েছে কিনা আমি জানি না, একজন কবির মুখে শুনেছিলাম, আমি বললাম সম্ভাবনা, তুমি করলে সম্ভব না। এটাও একটি কবিতা। তো এইরকম হচ্ছে যে ছোট ছোট কবিতাকে কি আমরা অনুকবিতা, পরমাণু কবিতা, ক্ষুদে কবিতা এরকম বলতে পারবো না? আমরা বলতে পারবো না। সেটি আসলে কবিতায়, সেটি 1 শব্দে হোক আর 1000 শব্দে হোক, সেটি আসলে কবিতা। তো এইরকম ইদানিংকালে এরকম ধরো ছোট্ট একটি অনুচ্ছেদ, হয়তো 5টি বাক্যে, 3টি বাক্যে গল্প লেখার একটা প্রবণতা তৈরি হয়েছে। সেগুলোকে আমরা অনুগল্প হিসেবে অভিহিত করার প্রবণতা এখনকার যে শিল্প মাধ্যম, সেখানে আমরা দেখে থাকি। কিন্তু গল্প আসলে গল্পই, গল্প।
এটা 50 পৃষ্ঠাটিও গল্প, 50 শব্দটিও গল্প, কারণ গল্পের একটি নির্দিষ্ট ভাব আছে। গল্পের একটি ছোট গল্প একজন পাঠকের মধ্যে একটি আলোড়ন তৈরি করে, তার মধ্যে একটা ভাবের মূর্ছনাও তৈরি করতে পারে। তাকে ওই বিষয় সম্পর্কে হচ্ছে যে একটি বিন্দুর মধ্যে সিন্ধুকে দেখানোর যে প্রচেষ্টা, এরকম একটা প্রচেষ্টা আমরা গল্পের মধ্যে দেখে থাকি। তো সেটি যদি 50 শব্দ একটা গল্প হয়, তাহলে সেটাকে আমরা ছোট গল্পই করবো, সেটাকে আমরা আসলে অনুগল্প বলতে যাব না, সেটাকে আমরা অনুগল্প বলতে যাব না। কারণ এটা গল্পের এবং বড় গল্প ছোট গল্পের সুনির্দিষ্ট কোনো কাঠামো কোনো কালে ছিল না, না থাকার কারণে সবগুলোকে আমরা গল্প বলতে বাধ্য। গল্প বিভিন্ন রকম হতে পারে। যদি সুনির্দিষ্ট কোনো কাঠামো থাকতো যে এই বৈশিষ্ট্য এর বাইরে যাওয়া যাবে না, তাহলে আমরা নতুন নতুন নামে যেতে পারতাম। যেহেতু সুনির্দিষ্ট কাঠামো নেই, সেই কারণে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে না। যেমন আমরা 5 দিনের ক্রিকেট, 5 দিনের যে ক্রিকেট আমরা টেস্ট বলি, তো এটা একটা নির্দিষ্ট কাঠামো আছে, নির্দিষ্ট একটা কাঠামো আছে। 5 দিন ধরে খেলাটি চলবে, কতজন খেলবে, কত ওভার খেলা হবে, কত একজন বোলার কত ওভার, মানে এইভাবে একটা নির্দিষ্ট নিয়ম আছে, একবারে কাঠামোবদ্ধ। তো এখান থেকে আমাদের যখন বের হওয়ার প্রয়োজন হয়েছে একই ক্রিকেটে, কিন্তু যখন আমরা 60 ওভারের ক্রিকেটে খেলায় এসেছি, তখন আমরা এটাকে ওয়ানডে ম্যাচ বলেছি, এবং পরবর্তীতে আবার দেখলাম আমরা 60 ওভার বেশি হয়ে গেছে, তখন আমরা 50 ওভারে নিয়ে আসছি। 50 ওভারেও এখন মানুষের আর থাকার সময় নেই, বিশ্ব এত ব্যস্ত হয়ে গেছে, এত ব্যস্ত যে 50 ওভার ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলা দেখবে, তাহলে জীবন মনে হয় অচল হয়ে যাবে। সেই আয়ের সেই সময় মানুষের হাতে, এখন আমরা 20 ওভারে চলে গেছি। তো এই যে একটি সুনির্দিষ্ট কাঠামো 5 দিনের ছিল বলেই সেখান থেকে যখন আমরা বের হয়েছি, তখন আমরা তার আলাদা একটা নাম দিতে হয়েছে আমাদের ওয়ানডে ক্রিকেট। আবার 50 ওভার থেকে যখন 20 ওভারে আসছি, তখন আমরা আবার নাম দিতে হয়েছে T20। কিন্তু ছোট গল্প ক্রিকেটের মতো এরকম কাঠামোবদ্ধ কোনো বিষয় না যে আলাদা নামকরণ করতে হবে। সেই কারণে অনুগল্প চলছে, এগুলো মহাকালের কাছে টিকবে কিনা সেগুলো ভবিষ্যৎ বলবে। এখনো পর্যন্ত অনুগল্প, ক্ষুদে গল্প, গল্প, বড় গল্প সবই হচ্ছে গল্প, আসলে ছোট গল্প, সবই ছোট গল্প। আর ক্ষুদে গল্পের কথা তোমাদের আমি বললাম শুরুতেই, যে ক্ষুদে গল্প বলে কোনো টার্ম আসলে নেই। ক্ষুদে গল্প হচ্ছে যে তোমাদের অনুশীলন করার জন্য এবং একটি নির্দিষ্ট অবয়বের মধ্যে যেহেতু তোমাকে লিখতে হবে। তোমাকে যদি পরীক্ষার খাতায় একটা গল্প লিখতে দেয় স্বাধীনভাবে, তোমার এক গল্পে তো 50 পৃষ্ঠা লেগে যেতে পারে। তো এখানে একটা কাঠামো করে দেওয়া হয়েছে যে সংক্ষিপ্ত ভাবে। সেই সংক্ষিপ্ত কি, এখানেও আমি বলবো 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে তোমরা গল্পটি সমাপ্ত করবে। তো 3 থেকে 4 পৃষ্ঠা যদি তোমার হাতে লেখা হয়, তাহলে বইয়ের পৃষ্ঠা 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা হবে ম্যাক্সিমাম, খুব বেশি হলে। এই কারণে আমরা ক্ষুদে গল্প হিসেবে পণ্ডিতরা এর নামকরণ করেছেন, কিন্তু ক্ষুদে গল্প হিসেবে গল্প তোমরা পাবে না। তাহলে সবাই ভালো থাকবে। এই লকডাউনের মধ্যে তোমরা যতটা সম্ভব একাডেমিক কার্যক্রমের সাথে থাকবে, যতটা সম্ভব বিনোদন এবং আনন্দেও থাকবে, যতটা সম্ভব অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। সবাইকে ধন্যবাদ।